সুধী দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ঢাকা ট্রিবিউন IRI আয়োজিত নির্বাচনী বিতর্ক 2024 উপজেলা নির্বাচন, যেখানে আপনারা সকলেই জানেন যে সারা দেশে উপজেলা নির্বাচন হচ্ছে কয়েকটি ধাপে, এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি এই পাবনা জেলার পাবনা সদর উপজেলায়, যেখানে নির্বাচন অত্যাসন্ন এবং সেই নির্বাচনে যারা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তাদের মধ্য থেকে এখানে 4 জন আমাদের সাথে এই মঞ্চে উপবিষ্ট আছেন, এবং একই সাথে আপনারা এই দর্শক সারিতেও এই এলাকার ভোটার সাধারণ গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আমরা প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী বিতর্কর মধ্য দিয়ে যে কথাগুলো, যে পরিকল্পনাগুলো ওনারা বলবেন, সেটা আগামী দিনে ভোটার সাধারণকে একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ এবং তাদের কাঙ্ক্ষিত প্রার্থী নির্বাচনে একটা ভূমিকা রাখবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি অনুষ্ঠানে প্রথমেই যারা আমাদের সাথে এই নির্বাচনী বিতর্কে প্রার্থীগণ উপস্থিত হয়েছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম দিকে রয়েছেন, আমার ইমিডিয়েট বামে রয়েছেন জনাব সোহেল হাসান শাহিন, সাধারণ সম্পাদক সদর উপজেলা আওয়ামী লীগ। এরপরে রয়েছেন জনাব রফিকুল ইসলাম রুমন, সদস্য জেলা আওয়ামী লীগ এবং সাবেক সাধারণ সম্পাদক পাবনা জেলা ছাত্রলীগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন মোশাররফ হোসেন, যিনি বর্তমানে পাবনা সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এবং উনি পুনরায় এই চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। একই সাথে উনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। এবং সর্ববামে রয়েছেন জনাব কামিল হোসেন, তিনি একজন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সদস্য জেলা আওয়ামী লীগ এবং সাবেক প্রচার সম্পাদক। আমি আপনাদের 4 জনকেই আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, এবং আমরা বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে, আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে উন্নয়ন পরিকল্পনার কথাগুলো শুনবো। এই এলাকার উন্নয়নে আপনারা কিভাবে কাজ করতে চান আগামী দিনে নির্বাচিত হলে, সেই কথাগুলো শুনবো। আমি অনুষ্ঠানের শুরুতেই জনাব সোহেল হোসেন শাহিন, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে নির্বাচনটা আমাদের একেবারেই সামনে এবং নির্বাচনের যে আপনারা ক্যাম্পেইনেরও শেষ পর্যায়ে রয়েছেন এখন, তো এই নির্বাচন আয়োজনে যে ব্যবস্থাপনা, সেটা কর্তৃপক্ষের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে, এখানকার প্রশাসনের দিক থেকে এবং আপনারা প্রার্থীরা এবং ভোটাররা সবাই মিলে এই কর্মকাণ্ডে এখন পর্যন্ত যে এখানকার পরিবেশ, নির্বাচনী পরিবেশ, সে ব্যাপারে আপনি সন্তুষ্ট কিনা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে ঢাকা ট্রিবিউন এবং IRI আয়োজিত উপজেলা নির্বাচন 2024 এই বিতর্ক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী 29শে মে আমাদের পাবনা সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি মোহাম্মদ সোহেল হাসান শাহিন, আমার প্রতীক মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এইবারই প্রথম এই নির্বাচনে অংশগ্রহণ করছি। ইতিপূর্বে আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাই নাই। এবারে আমি প্রথম এই উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করছি। এমতো অবস্থায় আমি সার্বিক দিক লক্ষ্য করে যেটা অনুধাবন করছি, আমার দৃষ্টিতে এ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থাপনা যেটা প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলি এখনও যথাযথ রয়েছে। আমি যে জিনিসটা লক্ষ্য করছি, বিগত দিনের উপজেলা নির্বাচন চেয়ে এই নির্বাচনটা যখন উন্মুক্ত করা হয়েছে, এবারকার এই নির্বাচনে মানুষের ভোটের প্রতি আগ্রহ এবং এই নির্বাচন আমি মনে করি একটা অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সেহেতু জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের পছন্দমতো প্রার্থীদেরকে তারা যেন বেছে নিতে পারে এবং সমস্ত বিষয়ে তারা সব কিছু বিবেচনা করে, যোগ্যতা বিবেচনা করে এবার এই নির্বাচনে পাবনা সদরের মানুষ ভোট প্রদান করবেন, এটা আমি প্রত্যাশা করি। এবং নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি এ পর্যন্ত সন্তুষ্ট রয়েছি। পরবর্তী আমি আশা করব যে আগামী 29 তারিখ ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু নির্বাচনের যে প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেছেন, সেটা যেন প্রত্যাশা মতো সেটা যেন বাস্তবায়ন হয়। ধন্যবাদ জনাব শাহিন। এই একই প্রশ্নে আমি এখন জনাব রফিকুল ইসলাম রুমন, আপনার মন্তব্য জানতে চাইব। ধন্যবাদ ঢাকা ট্রিবিউনকে। ঢাকা ট্রিবিউনের IRI আয়োজিত
আজকের এই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পাবনা সদর উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা আমরা দেখছি, মোটামুটি পরিবেশ ভালো আছে। দু একটি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী যে এই নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আমার মার্কা আনারস। আমি এই নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণ করছি এবং যে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন সবার ভেতরে বয়সে তরুণ আমি এবং নতুন প্রার্থী আমি। আপনাদের সবার কাছে দোয়া চাই। এই একই প্রশ্নে আমি এখন মোশাররফ হোসেন আপনার কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আইআর নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024, পাশাপাশি যারা আজকে সুদীজন আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং পাবনার সদর উপজেলা সহ সারা বাংলাদেশের যারা টেলিভিশনের সামনে থাকবেন আমি তাদের সালাম জানাই, অন্য ধর্মের মানুষকে নমস্কার, আদাব জানাই। আজকে যে কথাটা বলছেন পরিচালনা করছেন যিনি, যে আমরা এই উপজেলা নির্বাচনে সন্তুষ্ট কিনা, এটা পাবনার মানুষই প্রথম ডিজিটাল পদ্ধতিতে আপনার এবার প্রতিটা সেন্টারে ইভিএমে ভোট প্রদান করবে। ইতিপূর্বে কোনো দিনই কোনো সময়ই এই ভোটে পাবনাবাসী অভ্যস্ত ছিল না। তাদের কাছে একটা নতুন বিষয়, নতুন একটা আবির্ভাব, এবং এতেও খুশি যে না, আমার ভোট কেউ কেটে নিতে পারবে না, আমার ভোট কেউ ছিনতাই করতে পারবে না। আমি কেন্দ্রে যাব এবং আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব। এটা তারা অত্যন্ত খুশি এবং আমি নিজে প্রার্থী হয়েও আমি আশ্বস্ত হয়েছি যে না, সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, এবং বান্দা হিসাবে আমাকে ভোট দিবেন আমার প্রতীক ঘোড়া মার্কা প্রতীকে। তারপর আমি মনে করি যদি কোনোভাবেই নাও হয় আমি সেটাও মেনে নেব। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমি সেটাই মেনে নেব ইনশাল্লাহ। এবং বর্তমান প্রচারণা অভিযানে আমি অত্যন্ত খুশি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই একই প্রশ্নে আমি এখন জনাব কামিল হোসেন। ধন্যবাদ আপনাকে। আপনার সদর উপজেলা নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা বলতে আসলে খুব একটা খারাপ না, প্রশাসনিক ব্যবস্থা ভালো। তবে কিছু কিছু জায়গায় আমরা কমপ্লেন করলেও তাৎক্ষণিক সেই ব্যবস্থাগুলি, প্রশাসনিক সেই ব্যবস্থাগুলি নেওয়া হয় নাই। নির্বাচন আচরণবিধি যেগুলি লঙ্ঘন হয়েছে, নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা সেই জিনিসগুলি ভালোভাবে দেখভাল করেন নাই। আচরণবিধি লঙ্ঘনে সুস্পষ্ট অনেক বিষয় লঙ্ঘন হয়েছে। যাদের এগুলি দেখার কথা ছিল সেগুলি তারা সেইভাবে দেখেন নাই। আমার নির্বাচনী ক্যাম্পিংয়ে চত্বরাপুর ইউনিয়নে দুবলিয়া বাজারে একটি ঘটনা ঘটেছিল। নির্বাচনী কাজে আমার কর্মীদের বাধা দেওয়া হয়েছিল, মারপিট করা হয়েছিল। আমি নিজে বাদী হয়ে একটি অভিযোগ করেছিলাম, সেটা আতাইকুলা থানাতে। শুধুমাত্র অভিযোগও করেছি, আতাইকুলা থানা থেকে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। উল্টো যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা পুনরায় সেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, যেটাতে আমার নির্বাচনী কাজে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে এবং নির্বাচনে আমি অনেকটাই ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছি।
যে একই সাথে যদি আপনি বলেন যে এই এলাকায় আর্থসামাজিক উন্নয়নে আপনার কি পরিকল্পনা রয়েছে? আসলে সামাজিক উন্নয়নের বিষয়ে যদি বলা যায়, এটা উপজেলা পরিষদের মাধ্যমে সরকারের যতটুকু অনুদান উপজেলা পর্যায়ে সরকার যেটা দেবে, আমার তো আসলে সেই পরিসরের মধ্যেই উন্নয়নের কথা চিন্তা করতে হবে। তবে আমরা আশা করি, আপনারা জানেন পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এদেশের মহামান্য রাষ্ট্রপতি। আপনারা জানেন যে পাবনার কৃতি সন্তান অ্যাডভোকেট শামসুল হক টুকু এদেশের বর্তমান মাননীয় ডেপুটি স্পিকার। এমন দুজন বরেণ্য ব্যক্তি এবং বর্তমান সরকারের পাবনা 5টি আসনেই জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগের। অবশ্যই আমি নির্বাচিত হতে পারলে তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে তরুণ এবং নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করা যেতে পারে, অবশ্যই আমরা পরিকল্পনা করে পাবনায় তাদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। এ পর্যায়ে জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাইব এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি রয়েছে, এবং একই সাথে নারী এবং তরুণ ভোটার যারা রয়েছেন তাদের শিক্ষা, কর্মসংস্থান এসব ব্যাপারে আপনার ভাবনার কথা। আর্থসামাজিক যে অর্থনৈতিক উন্নতি বলেন, এটা তো শুধু পাবনা সদর উপজেলার একটা উপজেলার বিষয় না, এটা সামগ্রিক রাষ্ট্রের একটি ব্যবস্থা। পাশাপাশি যেটা বলতে চাই, বর্তমান সরকারের নেতৃত্বে এখন অনেকটাই অগ্রসরের দিকে। যেমন অনেক কিছু ছিল না, পাবনার রেল লাইন ধরেন, এটা নতুন হয়েছে। পাবনার মেডিকেল কলেজ নতুন হয়েছে, হসপিটাল হচ্ছে। আণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা সারা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম প্রকল্প। এখানে আপনার এই বিষয়গুলো যখন পুরাপুরি চালু হয়ে যাবে, হয়েছে কিছুটা, তখন কিন্তু পাবনার অর্থনৈতিক অবস্থা এমনিতেই অনেকটা এগিয়ে যাবে। আর আমাদের যেটা বিশ্বাস, যেটা আমি মনে করি যে মহামান্য রাষ্ট্রপতি পাবনার একজন সুযোগ্য সন্তান, যে বিষয়গুলো পাবনাতে ছিল, যেমন ক্যালিকো মিল, যেমন আলহাজ টেক্সটাইল মিল, যেমন এখানে একসময় হুঁশিয়ারি শিল্প প্রতিষ্ঠান, পাবনা তাঁত শিল্প, এগুলো অনেকটাই এখন বিলুপ্তর পথে হয়ে গেছে। তো যদি ইনশাল্লাহ আমরা পুনরায় চতুর্থবার মতো উপজেলার চেয়ারম্যান আমাকে পাবনার সদর উপজেলাবাসী ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তাদেরকে আমরা অন্তত একটু বলতে পারবো, দাবি রাখতে পারবো যে এই বিষয়গুলো বিলীন হয়ে গেছেন, এগুলো নতুন করে উদ্যোগ নেন। যেহেতু আপনি মহামান্য রাষ্ট্রপতি, অনেক জেলাতেই হচ্ছে, পুরনো মিল কারখানা আবার চালু করা হচ্ছে। এগুলো চালু হলে তাহলে পাবনার কর্মসংস্থান অনেকটা এগিয়ে যাবে। পাশাপাশি রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন পাবনাতে চালু হবে, এখানে গ্যাস লাইন আছে, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ যখন চালু হবে, তখন অনেক বড় বড় ইন্ডাস্ট্রি পাবনামুখী হয়ে যাবে। এবং ইতিমধ্যেই পাবনা বিসিকে অনেক জায়গা বরাদ্দ করা হয়েছে এবং নতুন বিসিক তৈরি করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। এই প্রতিষ্ঠানগুলো হয়ে গেলে আমার মনে হয় যে পাবনা মেয়ে এবং যারা নতুন প্রজন্ম, শিক্ষিত যারা বেকার, তাদের কর্মসংস্থান অনেকটা সৃষ্টি হয়ে যাবে। পাশাপাশি যেটা সরকারি শিল্প প্রতিষ্ঠানের বাইরেও আমরা যেটা লক্ষ্য করি যে পাবনা সারা বাংলাদেশের মধ্যে স্কয়ার একটি বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান। আমরা লক্ষ্য করছি এখনও নতুন নতুন উনি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছেন, এবং যে প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই একটু হলেও যে কোনো কারণেই হোক, অর্থনৈতিক কারণে যে কোনো কারণেই হোক একটু দুর্বল হয়ে গেছে, সে প্রতিষ্ঠানগুলো যদি আবার নতুন করে নতুন উদ্যোগ নিয়ে
সরকার কিছু ঋণের ব্যবস্থা করেন, কিছুটা অর্থনৈতিক সহায়তা করেন, তো বেসরকারি প্রতিষ্ঠান যখন চালু হবে তখন অনেক কর্মসংস্থানের এখানে সুযোগ তৈরি হবে। ধন্যবাদ। এই পাবনা সদর উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কি কি ধরনের পরিকল্পনা আপনার রয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন। আমি প্রথমেই এই প্রশ্নটা করছি জনাব সোহেল হাসান শাহীন আপনাকে। উপজেলা এটা স্থানীয় সরকারের একটা প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবে উপজেলা পরিষদের সব ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রয়েছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের কিছু পদক্ষেপ থাকে। সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন স্থানীয় সরকারের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। সেই ক্ষেত্রে মানুষের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে উপজেলা পরিষদের যতটুকু ভূমিকা রয়েছে, সরকারের পদক্ষেপগুলি বাস্তবায়ন করাই উপজেলা পরিষদের প্রধান কাজ। উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে খুব বেশি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে, এটা আসলে আমি মনে করি এটা খুব একটা বেশি সুযোগ নাই। সেই ক্ষেত্রে উপজেলা পরিষদের উপরে যদি সরকার থেকে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে যদি সহযোগিতা বা সেই ধরনের সহযোগিতা বাড়ানো হয়, তাহলে স্বাধীনভাবে উপজেলা পরিষদ তাদের নিজস্ব উদ্যোগে মানুষের আত্মকর্মসংস্থান, সামাজিক অবস্থান এই ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখতে পারে। এর বাহিরেও আসলে উপজেলা পরিষদের নিজস্ব সোর্স থেকে যদি আর্থিক সঙ্গতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি আমার এই পাবনার সদরের মানুষের আর্থসামাজিক অবস্থার অর্থাৎ হচ্ছে অর্থ এবং সামাজিক প্রেক্ষাপট, তাই না? তো অর্থটা তো আসলে এটা সরকার থেকে বরাদ্দপ্রাপ্ত হয়। সরকার থেকে যদি অর্থ বরাদ্দ আসে, তখন উপজেলা পরিষদ পরিকল্পনা মাফিক পাবনার মানুষের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। অর্থই এখানে কিন্তু মূল একটা আমি মনে করি চালিকা শক্তি। সেই ক্ষেত্রে অর্থ বরাদ্দ সাপেক্ষে আমরা কিন্তু উপজেলা পরিষদকে যদি আমরা ব্যবহার করতে পারি, তার মাধ্যমে আমাদের সামাজিক অবস্থার পরিবর্তন আমরা আনতে পারি। আসলে সামাজিক প্রেক্ষাপটে মানুষের কোথায় কোন জায়গায় কি অসুবিধা, মানুষের কোথায় দুর্দশা, কোথায় তাদের দুঃখ কষ্ট, সেগুলি লাঘবের ক্ষেত্রেই কিন্তু মানুষ জনপ্রতিনিধিদের কাছে তো এগুলি চায় যে আমাদের দুর্দশা লাঘব হোক, আমাদের জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের অসুবিধাগুলো দূর হোক, আমাদের জনপ্রতিনিধিরা আমাদের পাশে থেকে আমাদের এই দুঃখ দুর্দশা লাঘব করুক। এই বিষয়গুলি কিন্তু সামনে চলে আসে। সেই ক্ষেত্রে সব কিছুর মূলে সরকারের যে পদক্ষেপগুলি রয়েছে সেগুলির মাধ্যমে সমন্বয় ঘটিয়ে উপজেলা পরিষদের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমার মনে হয় ভূমিকা রাখা সম্ভব। ধন্যবাদ জনাব শাহীন। এই একই প্রশ্নে রফিকুল ইসলাম রুমন, আপনার পরিকল্পনার কথা জানতে চাইব। সর্বপ্রথমেই একটি উপজেলার উন্নয়নের জন্য বার্ষিক পরিকল্পনা থাকা দরকার এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা থাকা দরকার। এই পরিকল্পনাটা যদি সঠিক হয় এবং এই পরিকল্পনার যদি বাস্তবায়ন যথাযথভাবে করা যায়, তাহলে এই উপজেলা পরিষদ থেকে মানুষের সেবা করা সম্ভব। এই ক্ষেত্রে আমাদের একটা সামাজিক ব্যাধি আছে, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম। এটা যদি রোধ করা যায় তাহলে সদর উপজেলা পরিষদকে একটি স্থানীয় সরকারের একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা সম্ভব। এবং এই সদর উপজেলা থেকে যে সমস্ত সেবাসমূহ সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা, এই উপজেলা পরিষদ থেকে সাধারণ মানুষ এই রাস্তাটুকু যদি সহজ করা যায়, প্রক্রিয়াটা সহজ করা যায় সেবা পৌঁছানোর, তাহলেও এখান থেকে উন্নয়ন সম্ভব। এবং সদর উপজেলার মানুষের জন্য আমার প্রতিশ্রুতি, সদর উপজেলা সরকারের যে 17টি বিভাগ,
সদর উপজেলার উপর ন্যস্ত আছে। এই সমস্ত বিভাগকে যদি কার্যকর করা যায় এবং এই বিভাগগুলোর কাজ যদি যথাযথ তদারকির মাধ্যমে সম্পাদন করা যায়, তাহলেও এই সদর উপজেলার মানুষের জন্য সদর উপজেলা একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রকাশ করবে। এবং যে পরিকল্পনা, আসলে সদর উপজেলার যদি পরিকল্পনাটা সঠিক হয়, তাহলে সেই পরিকল্পনার থেকে মানুষের জন্য যে কোনো ধরনের সেবাই আসলে সম্ভব। কামিল হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে সারা দেশেই পাবনা জেলার একটা সুনাম রয়েছে বস্ত্র খাতে, এর যে সুনাম, যে খ্যাতি, তো এখানকার যে তাঁত শিল্পীরা রয়েছেন এবং তাঁত শিল্প, তাদের উন্নয়নে এবং সেই উন্নয়নের মধ্য দিয়ে এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও চাঙ্গা করার ক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখতে পারেন, সংক্ষেপে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আসলে বাংলাদেশের মধ্যে পাবনা তাঁত শিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প, যে শিল্পটা এখন প্রায় মৃতপ্রায় এই শিল্পটির অবস্থা। পাবনাতে যে সমস্ত এলাকায় আমরা নির্বাচন ক্যাম্পিংয়ের সময় অনেক তাঁত শিল্প এলাকায় ঘুরেছি, তারা নানান সমস্যায় জর্জরিত। সেই সমস্ত এলাকায় অনেক জায়গায় তাদের রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই, ড্রেনেজের কোনো ব্যবস্থা নাই। তাদের সরকারিভাবে একটা শিল্প কারখানাকে যদি আরেকটু বড় সড়ো আকারে করতে চায়, যে সরকারি সহযোগিতা, ঋণের ব্যবস্থা, সেই সমস্ত জায়গায় তারা তেমন সহযোগিতা পাচ্ছে না, বিধায় তাঁত শিল্পকে তারা বাড়াতেও পারছে না। পাবনাতে তাঁত শিল্পের পাশাপাশি যেমন আমাদের বস্ত্র শিল্পের একটি সম্ভাবনাময় জায়গা সৃষ্টি হয়েছে। আপনারা জানবেন আমাদের পাবনা সদর উপজেলার পৌরসভার মধ্যে পশ্চিম সাধুপাড়া এলাকায় এটি বিশাল এলাকা জুড়ে গার্মেন্টস কর্মীদের কিছু কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে, যেখানে অনেক ধরনের টি শার্ট থেকে শুরু করে অনেক বস্ত্র এখানে তৈরি করা হয়, যে বস্ত্রগুলো এখান থেকে আপনার বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। কিন্তু আজকে তারা যত্রতত্র করে হলেও যে কারখানাগুলি করেছেন, আমি লক্ষ্য করেছি সেখানে হাজার হাজার পুরুষ এবং নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আজকে যদি এই এলাকাটাকে আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতায় পাওয়া যায়, তাহলে এই অঞ্চল একটি বাণিজ্যিক এলাকা হিসাবে রূপান্তরিত করা যায়, যেখানে আজকে আপনি গিয়ে দেখবেন অন্তত প্রায় 50,000 শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই শিল্পটাকে যদি সরকারি সহযোগিতা পায়, এখানে যদি আপনার গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট এবং ড্রেনেজের ব্যবস্থা করা যায়, তাদেরকে যদি সরকার কোনো আর্থিক অনুদান অথবা সরকারি লোন তারা যদি পায়, আজকে 50,000 থেকে লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই আমাদের পাবনা সদরের মধ্যে, পাবনা পৌর এলাকায়। জি, আপনাকে ধন্যবাদ। আমি এ পর্যায়ে জনাব মোশাররফ হোসেনকে এই একই প্রশ্নে আপনার বক্তব্য শুনতে চাইব। না, তাঁত শিল্পটা একসময় তো পাবনা প্রসিদ্ধ ছিল, তখন তো ওরা হাতে ওই যে আপনার কি বলে ওটাকে খটখটে আর খটখটে, সেটা তো এখন বিলুপ্ত হয়ে গিয়ে এখন অটো মেশিনে এটা করা হচ্ছে। এখন এখানে মূলত বিষয়টা হচ্ছে যে কোনো আপনার মানে কি বলে যে বস্ত্র বলেন আর যাই বলেন, এটা তৈরি করা কিন্তু সহজ, কিন্তু বাজারজাত করা কিন্তু কঠিন। বিষয়টাকে এই জায়গায় আসতে হবে যে আমি বস্ত্র তৈরি করলাম, তো সেটা সঠিকভাবে বিক্রির জায়গাকে তৈরি করতে হবে। এবং ইনাদের যে বিষয়টা যে ছোট ছোট যারা আছেন এগুলো বস্ত্র খাতে, তাঁত শিল্পে, এদের ঋণ
দিতে হবে এবং এটা মোটিভেশন, এদেরকে একটা মোটিভেশন, একটা আপনার টিম থাকতে হবে যেন তারা এই ছোট ছোট আকারের লোন নিয়ে, ঋণ নিয়ে বস্ত্রটা তৈরি করে সুন্দরভাবে বাজারজাত করে ঋণটা পরিশোধও করতে পারে, তাদের সংসার চালাতে পারে। তাহলে আমার মনে হয় যে এই খাতটা আরও ধীরে ধীরে ডেভেলপ করবে। এই একই প্রশ্নে আপনার বক্তব্য শুনতে চাইব জনাব সোহেল হাসান শাহীন। ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, সারা বাংলাদেশের মধ্যে আমাদের পাবনার তাঁত শিল্প একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু আসলে দুঃখের সঙ্গে বলবো সেটা হচ্ছে আমাদের এই তাঁত শিল্পর ঐতিহ্যটা ধরে রাখা খুব দুরূহ হয়ে পড়েছে। এই তাঁত শিল্পর সঙ্গে আসলে এই যে আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে কর্মসংস্থান, এই তাঁত শিল্পের সঙ্গেও কিন্তু কর্মসংস্থানের একটা সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই তাঁতিরা তাদের যে অতীতের যে ধ্যান ধারণা সেটা নিয়েই কিন্তু তারা তাদের তাঁত শিল্পের কর্মকাণ্ড তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে করি এই তাঁত শিল্পের আধুনিকায়ন করে আমাদের এখানে আরও অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে এবং তাদেরকে সরকারিভাবেও কিছু সহায়তা করে কিভাবে আরও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে তাঁতিদের জীবনমানের উন্নয়ন, পাশাপাশি তারা যে অর্থনীতির উপর যে ভূমিকা রাখছেন সেখানে সরকারি সুদৃষ্টির মাধ্যমে আপনার এদেরকে আরও অধিকতর সুযোগ সুবিধা দিয়ে যদি আমরা আধুনিকায়ন করে এই তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি পাবনার এই তাঁত শিল্প জাতীয় অর্থনীতিতেও একটা ভূমিকা রাখতে পারে। আর এখানে উপজেলা চেয়ারম্যান হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে আমরা যেটা সহায়তা করতে পারি, আমরা পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের কর্মসংস্থান বা তাদের জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই উপজেলা পরিষদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা হয়তো জনপ্রতিনিধি হিসাবে আমরা সেই সহযোগিতা করতে পারি এবং এই তাঁত শিল্প ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানও কিন্তু আমাদের পাবনায় গড়ে তোলা সম্ভব। সেখানে আমি তাঁত শিল্প ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উদ্যোগে যারাই এগিয়ে আসুক না কেন, আমরা যদি আমরা ইনশাল্লাহ এখানে উপজেলা চেয়ারম্যান হিসেবে আসতে পারি, আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহায়তা আমরা করতে সংকল্পবদ্ধ। জি জনাব শাহীন, আপনাকে ধন্যবাদ। এই একই প্রশ্নে আমি এবারে জানতে চাইব রফিকুল ইসলাম রুমন, আপনার চিন্তাভাবনাটা কী রয়েছে তাঁত শিল্পকে কেন্দ্র করে তাঁতিদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখা যেতে পারে? পাবনা জেলা যে কয়েকটি বিষয়ের উপর পরিচিত, তার ভেতরে পাবনা জেলার তাঁত এবং হুঁশিয়ারি শিল্প, এবং আমি আপনাদের আরেকটি বিষয় বলি, আরেকটা শিল্প আমাদের পাবনার খুব ঐতিহ্যবাহী শিল্প, সেটা হচ্ছে কাঁচি শিল্প, কেচি। তো এই শিল্পটা প্রায় হারিয়ে যাওয়ার পথে। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। তাঁতিদের জীবন অত্যন্ত সংগ্রামী জীবন, অত্যন্ত পরিশ্রমী জীবন। আমাদের পাবনা জেলায় বেনারসি পল্লী আছে, পাবনা জেলার হুঁশিয়ারি শিল্প অত্যন্ত জাতীয় উন্নয়নের একটা বড় অংশ, এবং লুঙ্গি একটা বড় বাজার, সারা বাংলাদেশের বড় বাজার পাবনাতে অবস্থিত। পাবনাতে এই পর্যন্ত সরকারিভাবে এই তাঁতিদের মান উন্নয়নের জন্য তেমন কোনো প্রয়োজনীয় ব্যবস্থা আসলে গ্রহণ করা হয় নাই। যদি পাবনা সদর উপজেলার মানুষ আমাকে আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি সর্বপ্রথম এই তাঁতিদের জন্য যে কাজটি করব সেটি হলো প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য কাজ করব, এবং প্রশিক্ষণ শেষে যদি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা যায়, এই নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে এই তাঁত শিল্পটাকে আরও বড় করার জন্য আমি কাজ করব। এবং এখানে সরকারের যে গৃহীত পদক্ষেপসমূহ বা সেবাসমূহ পৌঁছানোর কথা, এই সমস্ত সেবাসমূহ এখনও তাঁতিদের, প্রান্তিক তাঁতিদের পর্যায়ে পৌঁছায়নি। তো সরকারের যে বিভাগগুলো সদর উপজেলার উপরে ন্যস্ত আছে, তার ভিতরে বস্ত্রটাও আছে।
এই বস্ত্র কমিটি যে কাজগুলো করবে এই কাজগুলো যথাযথভাবে তদারকি করাটাই আমার দায়িত্ব বলে আমি মনে করছি। জি, আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের কথাগুলো শুনছিলেন, আমাদের চেয়ারম্যান প্রার্থীদের কথাগুলো শুনছিলেন, এখানে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে উপস্থিত এই অডিয়েন্সে যারা আছেন তাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আহ্বান করছি, যদি এখান থেকে কেউ কোনো প্রশ্ন করতে চান আমাদের প্রার্থীদেরকে, তাহলে দয়া করে হাত তুলবেন। জি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। আমার জানা মতে সোহেল হাসান শাহিন ভাই এবং রফিকুল ইসলাম রুমন ভাই দুইজনই আওয়ামী পরিবারের সদস্য। আমার ব্যক্তিগতভাবে একটি প্রশ্ন, যে সোহেল হাসান শাহিন ভাইয়ের কাছে এবং রফিকুল ইসলাম রুমন ভাইয়ের কাছে, যে একজন রফিকুল ইসলাম রুমন ভাই আনারস প্রতীকে ভোট করছেন এবং সোহেল হাসান শাহিন ভাই মোটরসাইকেল প্রতীকে ভোট করছেন। তো সোহেল হাসান শাহিন ভাইয়ের ছোট ভাই রফিকুল ইসলাম রুমন, রফিকুল ইসলাম রুমন যদি আপনার হাত ধরে আনারস প্রতীকে ভোট চায়, তাহলে কি আপনি ভোট দিবেন কিনা তাকে? এবং তেমনি সোহেল হাসান শাহিন ভাই রফিকুল ইসলাম রুমনের বড় ভাই, সে যদি আপনার মোটরসাইকেল প্রতীকে রফিকুল ইসলাম রুমন ভাইয়ের কাছে ভোট চায়, আপনারা দুইজনের ভোটটা কি করবেন? এইটা আমার জানার একটা আগ্রহ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন। আমি বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাখন, চেয়ারম্যান পাবনা জেলা পরিষদ, সহ সভাপতি পাবনা জেলা আওয়ামী লীগ। আমার প্রার্থী দুইজনে আমার অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের। সোহেল হাসান শাহিন মোটরসাইকেল নিয়ে নির্বাচন করছে, রফিকুল ইসলাম রুমন আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছে। আমার দুইজনের কাছেই প্রশ্ন, যেহেতু আপনারা আওয়ামী পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন পালন করেন, আপনাদের কাছে প্রশ্ন, জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গঠনের ভূমিকা ঘোষণা দিয়েছেন, এ ব্যাপারে আপনাদের কি উদ্যোগ থাকবে? আর আরেকটি প্রশ্ন থাকবে যে জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি একটা সংগঠন বা একটা সংস্থা, এবং উপজেলা পরিষদেও কিন্তু স্থানীয় সরকারের একটি সংগঠন। সুতরাং আজকে যদি জেলা পরিষদ এবং স্থানীয় সরকার, আজকে উপজেলা পরিষদ, আমরা দুই সবাই একসঙ্গে যদি কাজ করি, তাহলে উন্নয়ন কিন্তু আরেকটু ত্বরান্বিত হবে। জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ, সেই ভীষণকে বাস্তবায়নের জন্য সহায়তা করবে। এ ব্যাপারে আপনাদের ভূমিকা কি? এই ব্যাপারে আমার প্রশ্ন রইল। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা মনে হয় আর একটা প্রশ্ন নিতে পারবো। আমার নাম মোহাম্মদ আনিসুজ্জামান দোলন, আমি পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, পাশাপাশি বিআরডিবির চেয়ারম্যান পাবনা সদর উপজেলা। তো আমার দুজন এখানে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে, তাদের কাছে প্রশ্ন থাকবে। আমি যেহেতু প্রান্তিক কৃষকদের নিয়ে কাজ করি, আপনারা যখনই চেয়ারম্যান হন তখনই আমাদের এই প্রান্তিক কৃষকদের কথা ভুলে যান। সরকার আপনাদের কাছে এই প্রান্তিক কৃষকদের জন্য অনেক কিছু দেন, কৃষকদের মাঝে বিতরণের জন্য দেন, কিন্তু তারা নির্বাচিত হয়ে তাদের পছন্দের তথা তাদের আত্মীয় স্বজনের বাইরে কোনো প্রান্তিক কৃষকদের মাঝে এই সকল সরঞ্জামগুলো দেন না। তারা নির্বাচিত হলে এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে না এই প্রতিশ্রুতি রাখবে? তাদের কাছে আমার এই প্রশ্নটা। প্রথমেই আমি জনাব সোহেল হাসান শাহিনকে এ বিষয়ে বলার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে একজন সম্মানিত দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন, আসলে তার দৃষ্টিকোণটা এটাই যে সে বোঝাতে চেয়েছেন যে আমাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, আসলে সত্যই যে আমরা সবাই একই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি। আমাদের মধ্যে অদ্যাবধি একটা পারস্পরিক খুব একটা ঘনিষ্ঠ বোঝাপড়া রয়েছে, এবং আমি আশা করব যে নির্বাচন পরবর্তীতেও যেটা আমাদের মধ্যে এই পারস্পরিক যে বোঝাপড়াটা সেটা যেন অব্যাহত থাকে। সেই ক্ষেত্রে এই নির্বাচনটা আমি মনে করি একটা এই নির্বাচনের ব্যবস্থাপনার উপর আমাদের অনেক কিছু নির্ভর করবে। কারণ নির্বাচনটা যদি
সুন্দর এবং সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেখানে জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে তাদের ভোটাধিকার যদি প্রয়োগ করতে পারে, সেই ক্ষেত্রে জনমতের যদি সত্যিকারের প্রতিফলন ঘটে, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে রেজাল্টই হোক না কেন, আমরা কিন্তু তখন খুব স্বাভাবিকভাবে এটা মেনে নিয়ে আমরা আমাদের যে বর্তমান যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা অব্যাহত থাকবে। কিন্তু এর যদি কোনো ব্যত্যয় ঘটে, নির্বাচনী ব্যবস্থাপনায় যদি কোনো অনিয়ম হয় বা সেখানে যদি অন্যর ভোট একের ভোট অন্যকে নিয়ে নেবার কোনো পরিস্থিতি তৈরি হয়, এক কথায় জনগণ যদি নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়, সেখানে কিন্তু আমাদের মধ্যে এক ধরনের বিদ্বেষ তৈরি হতে পারে। তা আমি আশা করব যে আমরা যেহেতু একই সংগঠনের, আমরা কোনো বিদ্বেষ না গিয়ে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ এবং সহ অবস্থান এবং একে অপরের প্রতি প্রচণ্ড সহনশীল হয়ে জনগণের উপর আমরা ছেড়ে দিয়ে, জনগণ আমাদের যাকে পছন্দ করবে, যাকে যোগ্য মনে করবে, যাকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই নির্বাচিত হোক। তাহলে আমি মনে করি আমাদের এই পারস্পরিক যে একটা চমৎকার সৌহার্দ্য রয়েছে সেটা অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম রুমন। ধন্যবাদ। দর্শক সারিতে উপস্থিত ভোটারদের ভেতর থেকে যে প্রথম প্রশ্নটি এসেছে, পারস্পরিক সম্পর্ক, এখানে যে চারজন আমরা প্রার্থী, তিনজনই আমার শ্রদ্ধেয় নেতা। আমাদের রাজনৈতিক সম্পর্ক প্রায় 25 বছরের। পারস্পরিক সম্পর্কের অবনতি হওয়ার কোনো সুযোগ এখানে নাই। পারস্পরিক সম্পর্ক আমাদের অত্যন্ত ভালো। মোশাররফ ভাই 3বার উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছেন, 2বার পৌরসভা নির্বাচন করেছেন। কামিল ভাই বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সোহেল হাসান শাহিন ভাই বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আমি প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাল্লাহ আমাদের এই সম্প্রীতির বন্ধন আগামী 29 তারিখের পরে আরও দৃঢ় হবে। এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর, জেলা পরিষদের চেয়ারম্যান যে প্রশ্নটি করেছেন, স্থানীয় সরকারের একটা অংশ জেলা পরিষদ এবং উপজেলা পরিষদও স্থানীয় সরকারের অংশ। এই সদর উপজেলার উন্নয়নে ইনশাআল্লাহ আমরা একসাথে উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এক হয়ে এই সদর উপজেলার উন্নয়ন করব ইনশাআল্লাহ। আর তৃতীয় প্রশ্ন একজন দর্শক ভাই করেছেন, প্রান্তিক কৃষকদের জন্য সদর উপজেলা পরিষদ কি করবে। আসলে প্রান্তিক কৃষকদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এবং যে সমস্ত সেবাসমূহ নিশ্চিত করেছেন, এই সেবাসমূহ প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছানোর জন্য আমি কাজ করব। এখানে যে সমস্ত সেবাসমূহ চালু আছে, এই সেবাসমূহ যাতে কৃষকের দোরগোড়ায় পৌঁছায়, এই প্রতিশ্রুতি আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পাবনা সদর উপজেলাবাসীকে দিয়ে গেলাম। জি, ধন্যবাদ জনাব রুমন। ধন্যবাদ আপনাদেরকে। আমি এই পর্যায়ে জনাব মোশাররফ হোসেনের কাছ থেকে সংক্ষেপে জানতে চাইব। ধন্যবাদ। আসলে আমরা যে 5 জন নির্বাচন করছি, 5 জন ব্যক্তি কিন্তু আমরা আওয়ামী লীগের, এবং আমরা অনেক পূর্ব থেকেই আমরা দলের সাথে জড়িত। দল এমনই একটি জিনিস যে পরিবারের চেয়েও কিন্তু দল আমাদের কাছে আপন, এটা বাস্তবতা। তো সে আলোকেই ইতিপূর্বে তো এই ধরনের কোনোদিন কোনো ঘটনা ঘটে নাই, এই নির্বাচন সিস্টেমও ছিল না। দল দিতে একজনকে প্রতীক দিত, ইচ্ছা থাকুক না থাকুক আশা সবারই থাকে। তারপরে যখন দল একজনকে দিতেন, প্রতীক হতো একটা, আমরা সবাই তার পক্ষেই কাজ করতাম। এখন কিন্তু দেখেন পুরাপুরি ভিন্ন সিস্টেম। দলের প্রতীকও নাই, একের অধিক ব্যক্তি দাঁড়াবে, দলের থেকে কোনো সাসপেন্ড
কোনো শোকজ বাধা নিষেধও নাই। তো স্বাভাবিকভাবে যারা নির্বাচন করেন এমনিতে কিন্তু প্রতিপক্ষ হয়েই যায়, কারণ আমিও দাঁড়াইছি জিতার জন্য, আপনারা দাঁড়াইছেন নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য। তো যখন বক্তব্য দেন, কথা বলেন, ভোট চান, তখন তো আমার প্রতিপক্ষ ভেবেই আমাকে বক্তব্য দিতে হচ্ছে, আমাকে ভোট চাইতে হচ্ছে, এটাই তো বাস্তবতা। তো সেই কারণে তারপরেও বলবো যে পাবনা সদর উপজেলা আর মাত্র একদিন বাকি। আমরা মনে করি যে যতটুকু বলেছি করেছি যাই হয়েছে, আমরা এখন পর্যন্ত সবাই সুন্দর, আমরা এই সম্পর্ক বজায় রেখেই আমরা কাজ করছি। কারণ একটা কথা জানি যে নির্বাচনে হেরে যাই আর জয়যুক্ত হই, 29 তারিখ পরে তো সবাই আওয়ামী লীগই থাকবো, আবার সবাই শেখ হাসিনার নেতৃত্বে আমরা দলই তো করবো। তাহলে এখানে এমন কোনো কাজ আমরা কেউই করব না যে নির্বাচনের পরে আমরা হয়তো এক জায়গায় আসার মতো পরিবেশ না থাকে। জি, আপনি শেষ করবেন। সেই লক্ষ্যেই পাশাপাশি বলছেন কৃষকের কথা বলছেন। আসলে দেশে এখনও শতকরা 70 জন 80 জন মানুষ কৃষিকাজের সাথে জড়িত। তো সরকার যে অনুদানটা দেন এখনও কিন্তু সেই 100% যে আপনার সার দেন, বীজ দেন, কি আপনার ওই যে কৃষি যন্ত্রপাতি দেন, এটা কিন্তু 100 ভাগ হয় না। যদি 70 জন কৃষক থাকে 10 জনের জন্য আসে। তারপরে তো আমাদের এখনো মন মানস তো পরিবর্তন হয় নাই। ওই যে বলে না যে বাঙালি আমরা মাংনা আলকাতরাও খেতে চাই। যার অবস্থা ভালো সেও বলে যে আমাকে দিতেই হবে। এখন এটা আবার সিলেকশন আসে ইউনিয়ন পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার পরিষদ থেকে এটা সিলেকশন করে কৃষি বিভাগে পাঠান। তো সেই কারণে এখানে অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক সময় ওই একেবারে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা সম্ভবপর হয় না। তো ধীরে ধীরে হয়তো আমাদেরও মানসিকতার পরিবর্তন হচ্ছে, সরকারের এই বাজেটটাও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছেন। তো মানসিকতা পরিবর্তন হবে এবং সরকারের বাজেটটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা শতভাগ নিশ্চিত করতে পারবো যে যাদের প্রয়োজন এই কৃষি, এই আমাদের অনুদান তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা সর্বশেষে জনাব কামিল হোসেনের সংক্ষিপ্ত রেসপন্সটা নেব। আমি মনে করি আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বুদ্ধিমত্তা দিয়ে স্থানীয় নির্বাচন থেকে দলীয় প্রতীক প্রত্যাহার করে নিয়েছেন। আর যে প্রশ্নটি ছিল প্রান্তিক কৃষকদের, আসলে মাননীয় প্রধানমন্ত্রী এদেশের কৃষকদের জন্য যে চিন্তা ভাবনা করেন, যে চিন্তা ভাবনায় মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক কৃষকের, একজন সাধারণ কৃষকের কাছ থেকে সরকার যখন খাদ্য সরবরাহ করে প্রকৃত অর্থে কৃষকদের কাছ থেকে সেই খাদ্যশস্য নেওয়ার কথা থাকলেও এটা যে কোনো কারণেই হোক কৃষক বাদে এখন পর্যন্ত একটি সিন্ডিকেটের মাধ্যমেই আজকে সেই সরকারি খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, উপস্থিত যারা ছিলেন অডিয়েন্সে এবং অংশ নিয়েছেন, ধৈর্য ধরে বক্তব্যগুলো শুনেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন জনাব চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহেল হোসেন শাহীন, জনাব রফিকুল ইসলাম রুমন, জনাব মোশাররফ হোসেন এবং জনাব কামিল হোসেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠানের এই ঢাকা ট্রিবিউন আইআরআই নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন 2024-এর পাবনা সদর উপজেলা পর্বের এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি। আগামী দিনে আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। আপনাদের সকলকে ধন্যবাদ।